হ্যালো এভরিওয়ান, আমরা এবার শুরু করছি আমাদের মদমহেশ্বরের ট্রেক। তো আগে আমরা তুঙ্গনাথ ট্রেক করেছি, তবে ওখানে এতটাই ঠান্ডা ছিল যে সেটা আমি আর ক্যাপচার করার মতো অবস্থাতে ছিলাম না। এতটাই ঠান্ডা, মাইনাসের টেম্পারেচার ছিল। আর ওটা আমরা যেহেতু ট্রেক করে হেঁটে উঠেছিলাম, তার জন্য আরও বেশি কষ্ট হয়েছিল। তো ওখানে আমি কিছু শর্টস বানিয়েছি, যেটা আমি আপলোড করবো আমার চ্যানেলে, নিশ্চয়ই তোমরা এগুলো দেখো। আর এখন আমরা শুরু করছি আমাদের মদমহেশ্বর ট্রেক। তো এখানে চলে এসেছি রাঞ্চিতে। আর রাঞ্চি থেকে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। আমার পিছনেই দেখতে পাচ্ছ পাহাড়গুলো, আর আরও সুন্দর সুন্দর পাহাড় প্রচুর রয়েছে। তো ট্রেকটা শুরু করলে আরও সুন্দর সুন্দর অনেক ভিউ পাবো। তবে চলো শুরু করা যাক ট্রেকটা। আর এই ট্রেকটা আমরা মেনলি ঘোরাতে করব, কারণ যেহেতু 22 কিলোমিটার মতো রাস্তা, আর অতটা হাঁটা সম্ভব নয়। আমাদের সাথে 2-3জন সিনিয়র সিটিজেনও আছে, তো ওদেরকে নিয়েও তো যেতে হবে, তাই জন্য। আর আমি একবার ব্যাক ক্যামেরাটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানকার ভিউটা কেমন ছিল। মদমহেশ্বরের যাত্রাপথে এরকম ছোট বড় নানান ঝর্ণা আছে। আর এই ঝর্ণার আওয়াজ, জলের স্রোত এবং ঘন জঙ্গলে মাঝে মধ্যে রোদ পড়ছে না কোথাও, নানা রকম গাছ, পাখির আওয়াজ, নানা রকম ঝিঝি পোকার আওয়াজ এই যাত্রাপথটাকে আরও রোমাঞ্চকর করে তোলে। মদমহেশ্বরের যাত্রাপথটা প্রথমে ওপর থেকে নিচের দিকে নামা, আমরা যখন যাওয়া শুরু করি তখন আমরা ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করি। একদম নিচের দিকে নেমে যাওয়ার পর আমরা যেখান থেকে স্টার্টিং পয়েন্ট করেছিলাম রাঞ্চি থেকে, ওখান থেকে বানতলি অবধি আমাদের যাত্রাপথ ছিল একদম পুরো নিচের দিকে। তারপর বানতলির যেখানে ব্রিজটা ভেঙে গেছিলো, সেই ব্রিজ ক্রস করার পর গন্ডার থেকে আমাদের যাত্রাপথ আবার ওপর দিকে, তখন চড়াই শুরু হয় এবং সেই চড়াইটা থাকে অনেকটাই। তো মোটামুটি আমরা পড়তে পড়তে একদম জীবন হাতে নিয়ে এসেছি। কিছুটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, ঘোরা করে আসছে, যেহেতু ভিডিও তো করতে পারছি না খুব একটা। আর খুবই ভয়ঙ্কর, আমার মা ছিল সাথে, আর আমার মা আর একটুর জন্য বেঁচে গেছে, নইলে পড়তো আর ভীষণ বাজেভাবে পড়তো। আর এখানে যদি আসার প্ল্যান, প্লিজ সিনিয়র সিটিজেন কাউকে নিয়ে আসবেন না। আমার তো এখন মনে হচ্ছে মাকে না নিয়ে আসলেই ভালো হতো। সিনিয়র সিটিজেন একদমই কোনো সময় অ্যালাউ করবেন না। আর এলে পরে যদি মনে করেন যে হাতে টাইম নিয়ে 1 সপ্তাহ টাইম নিয়ে আসবেন, অল্প অল্প করে উঠবেন, ঠিক আছে মদমহেশ্বর। বাট ঘোরাতেও প্রচুর কষ্ট।
আমরা মদমাহেশ্বর পৌঁছে গেছি। আর মদমাহেশ্বরের টেম্পলও দেখা যাচ্ছে এখানে। তো একটু পরে আমরা মদমাহেশ্বর যাব। আর এখন 3:30 মতো প্রায় বাজে। আর পিছনের পাহাড়গুলো পুরো বরফ ঢাকা পাহাড়, খুবই সুন্দর লাগছে। এই ট্রেকটা হেঁটে এলে পরেও যতটা কষ্ট, ঘোড়া এলো ঠিক ততটাই কষ্ট। এই কষ্ট কিন্তু কোনোটাই কম হবে না। আমরা ঘোড়ায় এসছি কিন্তু সে প্রচুর, মানে আমার মা তো এখন কাঁদতে বসে গেছে এসে, এত কষ্ট হয়েছে। আর এখানে রুম আছে, এই যে এখানে আমরা এই রুমটা পেয়েছি। দুটো রুম 1,500 টাকা করে ভাড়া, 3,000 টাকা। আর টিনের রুম। আর এখনই যা ঠান্ডা লাগছে, মোটামুটি বুঝতে পারছি যে সন্ধ্যাবেলা কি হতে পারে। চার্জিং কোনো পয়েন্ট নেই। লাইট হচ্ছে সোলার লাইট, মানে ওই যে ওপরে সোলার প্যানেল দেওয়া আছে, সেই লাইটটা নিচে পড়বে। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্ট। প্লিজ সিনিয়র সিটিজেন নিয়ে কোনো দিন মদমাহেশ্বর ট্রেক করা উচিত নয়, সেটা ঘোড়াতে হোক বা পায়ে হেঁটে। আর পিছনের পাহাড়গুলো পুরো বরফ ঢাকা। আর আশা করা যায় সন্ধ্যের পর এখানেও বরফ পড়তে শুরু করবে। তখন কতটা কি কষ্ট হবে বোঝা যাচ্ছে না, তবে এখন কিন্তু খুবই ঠান্ডা। দেখা যাক পরে কি হবে। তবে প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আর প্লিজ, আমি ঘোড়াতে এসেছি, তাই জন্য আমি বলছি, পায়ে হেঁটে আসতে পারলে আসবেন, ঘোড়াতে আসবেন না। ঘোড়াগুলোর এত কষ্ট, এত কষ্ট, উফ, নিজেদেরও কষ্ট, ঘোড়াগুলোরও কষ্ট, খুব কষ্ট। যাই হোক, ওই সন্ধ্যা আরতি দেখবো, দেখে এসে রুমে ঢুকবো। কালকে আমরা মদমাহেশ্বর ভিজিট করে আবার ঘোড়া করে নামবো। বুঝতে পারছি না যে ঘোড়া করে নামতে কী কষ্ট হবে, সেটা বুঝতে পারছি, কারণ রাস্তা খুবই খারাপ। আর তো মন্দিরে আমরা ছাড়া আর হয়তো খুব বেশি 20-30 জন ছিল, কারণ এই মন্দিরটা সেরকমভাবে প্রচলিতও নয়। অনেকে হয়তো নামও যায় না। মদমাহেশ্বর কেদারের একটা অংশ, মানে পঞ্চকেদারের একটা অংশ মদমাহেশ্বরও। আর তার থেকেও সেটা হচ্ছে এখানকার রাস্তাটাও যেহেতু এতটাই খারাপ আর এতটাই সরু এবং ভয়ঙ্কর একটা রাস্তা, তার জন্য মানুষ এখানটা সেরকমভাবে আসেও না। তো ওই জন্য খুব কমই মানুষজন ছিল এখানে। তো আমরা যখন সন্ধ্যা আরতি দেখবো বলে মন্দিরের দিকে যাই, তখন দেখি সারা আলি খান ওখানে বসে আছে। তো সারা আলি খানের সাথেও দেখা হয় এখানে এসে। তো সারা আলি খানের এরকম চপার করে চলে যাওয়া দেখে নিজেও কিছুক্ষণ ভাবছিলাম যে নিজে যদি কোনোদিন নাম যশ খ্যাতি কামাতে পারি, ভিআইপি হতে পারি, এরকম চপার করে আসবো, পুরো ফ্যামিলিকে নিয়ে মন্দির দর্শন করে চলে যাবো এরমভাবে।
বাদ যাবে না, জুতো খুলতে হবে তো। আজ সকালে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখান থেকে এবার বেরোবো। আর আজকের ওয়েদারটা খুবই বাজে, পুরো মেঘ। তো যদি বৃষ্টি আসে তাহলে বলছি যে স্নো হওয়ার চান্স আছে। আর স্নো হলে পরে আমরা 2-3 দিনের জন্য এখানে আটকে যাবো। তাড়াতাড়ি করে আমরা বেরোচ্ছি এখান থেকে। আর চেষ্টা করবো রাস্তার অবস্থা দেখানোর একবার, কিরকম অবস্থা রাস্তার। তবে চলুন বেরোনো যাক, বাকি কথা পরে হবে রাস্তায় চলতে চলতে। বানতলি এসে গেছি। আর নামার সময় মদমহেশ্বর থেকে ফেরার সময় বানতলি থেকে রাঞ্চি অবধি পথটা পড়বে চড়াই পথ, মানে উপর দিকে উঠতে হবে এবারে। তো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে এবার। আর এই হচ্ছে বানতলির ভাঙা ব্রিজটা। আর এই স্পটটা, এখান দিয়ে কালকে আমার মা পড়ে গেছিলো স্লিপ খেয়ে। এই রাস্তা, তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ, দেখেই বোঝা যাচ্ছে। আর এখান থেকে পড়লে পরে কী অবস্থা হতে পারে সেটা একটু অনুমান করে নিতেই পারছেন আপনারা। আর মদমহেশ্বরের রাস্তাটা এইরকম, মানে পুরো রাস্তাটাই এইরকম। ওপর থেকে নিচের দিকে তাকালে কেমন মাথাটা ঘুরছে, এরকমই। মানে চড়াই যখন তখন প্রচণ্ডই চড়াই, আর যখন নিচের দিকে নামার থাকে তখন এরকমই। তো আমরা এখন এখান থেকে নামছি। আর মদমহেশ্বরের যাত্রাপথ ছিল ঠিক এই রকম। মানে প্রথমে রাঞ্চি থেকে এরকম নিচের দিকে নামবে বানতলি অবধি। বানতলির ব্রিজটা ভেঙে গেছে, ওখানে একটা কাঠের ব্রিজ করা আছে এখন টেম্পোরারি। আর তারপরে বানতলির পর গন্ডারগ্রাম ক্রস করার পর ঠিক আবার এরকম উঠতে থাকবে রাস্তাটা। তো ঠিক এরকম, মানে ওঠার সময় এবং নামার সময় চড়াই উতরাই দুটোই কিন্তু ক্রস করতে হবে। তো ওটা আমাদের পক্ষে, মানে যে কোনো মানুষের পক্ষে, যেহেতু আমরা একদম প্রফেশনাল ট্রেকার নই, তো আমাদের পক্ষে ওটা একদিনে ওঠা বা নামা সম্ভব নয়। তাই জন্য যেহেতু আমার সাথে আমার মা এবং পিসি ছিল, সিনিয়র সিটিজেন 2-3 জন ছিল বললাম, তো ওই জন্য ওদেরকে তো ওরা তো হেঁটে যেতে পারবে না, তাই জন্য আমরা ঘোড়া করেছিলাম। এবং
ওদেরকে ঘোরা করে দিলে ওরা একদিনে পৌঁছে যাবে, কিন্তু আমাদের পক্ষে একদিনে পৌঁছানো সম্ভব হবে না, আমাদেরকে স্টে নিতে হবে। তো ওই জন্য যাতে সবাই একসাথে যেতে পারি এবং একসাথে আসতে পারি, ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে ঘোরাতে যাব। আর যার জন্যই আমরা সবাই ঘোরা করেছিলাম, ঘোরা করে গেছি। তবে ঘোরা করে ভীষণ কষ্ট, আর রাস্তাটা এইটুখানি সরু, মানে সেখান দিয়ে একটা মানুষই একবার ক্রস করতে পারবে, তাকে মানে কেউ যাচ্ছে তার পাশ দিয়ে কেউ আসতে পারবে না, এরকমই সরু রাস্তাটা। আর সেরকম রাস্তা করাও নেই। আর কেদারনাথ বা অন্যান্য জায়গায় যেরকম দোকানপাট বা নানারকম কোনো অসুবিধা হলে মানুষ সাহায্য করার থাকে, কিন্তু মদমায়েশ্বরের যাত্রাপথে ওরকম নয়। ওপরে দেখালামই যে হার্ডলি হয়তো হাতে গুনে 20-25 জনই আছে ওপরে, তার থেকে বেশি মানুষ নেই এবং বেশি মানুষ যায়ও না ওখানে। তো ফেরার সময় বানতলি ক্রস করার পর আর আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো কালকে যে অঘটনটা ঘটতে ঘটতে কিছুর জন্য আটকে গেছিলো, হয়তো ভগবানের আশীর্বাদই আটকে গেছিলো যে অঘটনটা, যেটা হচ্ছে আমার মা স্লিপ করতে করতে যেটা পড়ে যাচ্ছিলো, যাই করে আটকে গেছিলো, পড়েনি, সুস্থভাবে উপরে পৌঁছে গেছিলো। কিন্তু সেই অঘটনটা আজকে ঘটে যায়, মানে একদম লাস্ট আমরা যখন আর পৌঁছে গেছি রানসে অবধি, মানে যেখানে আমরা স্টার্ট করেছিলাম রান থেকে, আর জাস্ট আর হয়তো 4-5 পা বাকি ছিল একদম যে এন্ডে আমরা নামবো। 4-5 পা আগে মা ব্যালেন্স না রাখতে পেরে ঘোড়া থেকে পড়ে যায় এবং মায়ের বাঁ হাতের এই জায়গাটাতে, মানে রিস্টের জায়গাটাতে চোট খায়, হাতটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে। তো ঘোড়া এখনও বাকি আছে। এবার চেষ্টা করছি যে ডাক্তার দেখিয়ে যাতে একটুখানি ভালোভাবে থাকতে পারে। বাড়িতে গিয়ে তো ডাক্তার দেখাতেই হবে ভালোভাবে, কিন্তু এখন যাতে যন্ত্রণা না হয় বা কষ্ট না হয় সেটার জন্য চেষ্টা করছি। তো এটাই যে মদমায়েশ্বর ট্রেক হচ্ছে আমাদের মতো, মানে আমরা যারা কম বয়সী লোকজন তাদের জন্য, একটু এজেড লোকেদের জন্য মদমায়েশ্বরের ট্রেক নয়, কারণ রাস্তা খুবই খারাপ। আর অনেকটা রাস্তা চড়াই উতরাই দুরকমভাবে আছে। তবে আর একটা জিনিস বলবো যে মদমায়েশ্বরের পরিবেশ কিন্তু দারুণ, দারুণ মানে সত্যি দারুণ। আমি ভিডিওতে অনেকগুলো ক্লিপ দিয়েছি, সুন্দর সুন্দর, প্রচুর ঝর্ণা, গাছ এবং প্রকৃতির যে আওয়াজটা, ন্যাচারাল আওয়াজ, ঝর্ণার আওয়াজ, তারপর পাখির আওয়াজ, নানারকম ঝিঝি পোকার আওয়াজ, একদম শান্ত, যেহেতু কোনো লোকজন নেই, তো ওই আওয়াজটা ভীষণভাবে পাওয়া যায়, ভীষণভাবে ফিল করতে পারবে যদি কেউ যাও। তবে আবারও বলবো, সিনিয়র সিটিজেন নিয়ে কোনো দিন না মদমায়েশ্বর। আর অবশ্যই পায়ে হেঁটে ওখানে 4-5 কিলোমিটার পর এরকম গন্ডার গ্রাম বা নান এরকম ছোট ছোট স্পট আছে, যেখানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে কোনো রকমভাবে, ভালো তো বলা যায় না আর ভালো আশা করাটাও উচিত নয় ওখানে পাহাড়ে ওরকমভাবে। তো ওরকম স্টে নিয়ে যদি যেতে চান তাহলে কিন্তু ভালোভাবে যেতে পারবেন এবং এনজয়ও করতে পারবেন পুরোটাকে। তো সত্যি কথা বলতে মায়ের টেনশানে এবং প্রথমবার গেছি, আর যেহেতু ওরকম রাস্তা, তো দেখে সমস্ত কিছু দেখে আমি পরিবেশটাকে একটু কমই ফিল করতে পেরেছি, মানে সেরকমভাবে পারিনি, উপভোগ করতে পারিনি জায়গাটাকে। তো আবার যদি কোনো দিন ভগবান টানে এবং যদি কোনো দিন সম্ভব হয় তাহলে আমি আবার একবার আসতে চাই এবং সেবার পায়ে হেঁটে ভালোভাবে আস্তে আস্তে উঠবো, আর পুরোটা ফিল করতে করতে, প্রকৃতিকে ফিল করতে করতে উঠবো, দেখবো, সমস্ত কিছু ঘুরবো। আর যেহেতু একদমই ফাঁকা, মন্দিরের কাজটাও যেহেতু একদম ফাঁকা, সেরকম লোকজন নেই, তো আমরা খুব সুন্দরভাবে ভগবানের আরতি দেখেছি, ভগবানকে মানে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি ওখানে গিয়ে, কোনো রকম ঠেলাঠেলি নেই, ধাক্কাধাক্কি নেই, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো এদিক দিয়ে একটা বলবো যে খুবই সুন্দর মদমায়েশ্বরের মন্দিরটা, মানে এরকম ভালোভাবে দর্শন করতে পারাটাও একটা ব্যাপার। অনেকক্ষণ মানে ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেউ কিচ্ছু বলছিল না যে বেরিয়ে যাও, সরে যাও, কোনো রকম কিচ্ছু না, খুবই সুন্দরভাবে দর্শন করেছি মদমায়েশ্বর বাবাকে। আর দারুণ খুবই সুন্দর। তবে আফসোস রয়ে গেল যে পুরো মদমায়েশ্বরটা ঘোরা হয়নি আমাদের, কারণ আমাদের হাতে সেরকম টাইম ছিল না। আর পরের দিন সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল, মানে আজ সকালে আমাদের যাওয়ার কথা ছিল বুড়ো মদমায়েশ্বরে। তবে যেহেতু সকাল থেকে ওয়েদারটা একদমই খারাপ হয়ে যায়, পাহাড়ের ওয়েদার তো কিছু বলা যায় না,
সকাল থেকে একদমই ওয়েদারটা খারাপ হয়ে যায়, তো ওই জন্য আমাদের আর যাওয়া হয়নি বুড়ো মঠমহেশ্বরটা। কারণ ঘোড়াওয়ালা মানে আমাদের যারা গাইড করে নিয়ে গেছিলো ঘোড়ার লোকগুলো, তারা বললো যে যতটা সম্ভব নেমে পড়তে হবে, যদি কারণ পাহাড়ে তো বৃষ্টি সেরকম হয় না ওখানে, যেহেতু বৃষ্টির কোনো ব্যাপার নেই ওখানে, একদম সরাসরি ডাইরেক্ট স্নো পড়তে শুরু করবে। আর স্নো পড়তে শুরু করলে রাস্তায় কোথায় আটকে যাব, আর যেহেতু সেরকমভাবে অত মানুষজন নেই, তো হেল্পও পাওয়া যাবে না। তো ওই জন্য বলছিল যে যতটাই সম্ভব নেমে আসতে। তাই জন্য আমরা বুড়ো মঠমহেশ্বর যাইনি, আমরা মঠমহেশ্বরে দর্শন করে পুজো দিয়ে চলে এসেছি। তো ওটাও একটা আক্ষেপ রয়ে গেল যে বুড়ো মঠমহেশ্বর যাওয়া হয়নি। তো সত্যি ভগবান যদি আবার নেক্সট কোনো দিন টানে বুড়ো মঠমহেশ্বরটা ঘুরে আসবো। তো নানান প্রতিকূলতার মধ্যেই আজকে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা করেছি। খুব বেশি ভিডিও করতে পারিনি, খুব বেশি ক্লিপও নিতে পারিনি, তবুও যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো দেখবেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করেও জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দেবেন। আর টাটা, মঠমহেশ্বরের ভিডিও এখানে শেষ হলো। আর এখনও বাকি আছে, অনেকগুলি বাকি আছে ভিডিও, যেগুলো আপলোড করতে থাকবো, দেখতে থাকবেন। আর এরকমভাবে আমাকে ভালোবাসতে থাকবেন। টাটা।